অন্তর্বর্তী সংস্কার এবং অবচেতনের ঘুমন্ত মানবিকতা। কখনো কখনো এই দুয়ের সংঘাত প্রবল হয়ে ওঠে। এই বিষয়ে অনেক বিখ্যাত মানুষের বহু লেখা আছে, বহু গল্প, বহু উপন্যাস, বহু প্রবন্ধ। আমি আজ যার গল্প পড়ে শোনাব তিনি প্রেমেন্দ্র মিত্র। আমি গল্পটি দুভাগে পড়ব, কারণ গল্পটি একটু দীর্ঘ গল্প। আমার গল্পটি শুনে যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করার একান্ত অনুরোধ রইল। গল্পের নাম সাগর সঙ্গম, লেখক প্রেমেন্দ্র মিত্র। কোনো রকমে পা গুটাইয়া বসিয়া থাকা যায়, কিন্তু ঘাড়টা পর্যন্ত সোজা করিবার উপায় নাই। মাথা তুলিলেই নৌকার ছইয়ে ঠেকিয়া যায়। দাক্ষায়ণী মোটা মানুষ, পায়ে একটু বাতও আছে। পা না ছড়াইয়া বেশিক্ষণ একভাবে তিনি বসিয়া থাকিতেই পারেন না। কিন্তু সেই অসুবিধার কথা তাহার এখন মনেই নাই। সংকীর্ণ নৌকার ছই ঢাকা স্থানটিতে বসিয়া তিনি শেথ লক্ষণকে উদ্দেশ্য করিয়া যেসব গাল পাড়েন, তাহার কারণ অন্য। শেথর কাজটা যে অত্যন্ত অন্যায় হইয়াছে, এই বিষয়ে কাহারও সন্দেহ নাই। কিন্তু বিদেশে অপরিচিত তীর্থস্থানে যাহার ভরসা করিয়া রওনা হইতে হইয়াছে, মনে মনে যত রাগই থাকুক, তাহার বিরুদ্ধে কিছু বলিতে কেহ সাহস করে না। গরু ভেড়ার মতো তাল পাকাইয়া নৌকার সংকীর্ণ ছইয়ের নিচে অশেষ দুর্ভোগ সহ্য করিতে হইলেও তাহারা নীরব হইয়াই থাকে। কিন্তু দাক্ষায়ণী চুপ করিয়া থাকিবার পাত্রী নহেন। পাড়ার ডাক সাইটে তেজি মেয়ে মানুষ। বালিকা বয়সে বিধবা হইবার পর লোকে তাহার অননুকরণীয় নিষ্ঠা ও ধর্মাচরণের জন্য শ্রদ্ধা যতখানি করে, তাহার প্রচণ্ড মুখের ধারকে ভয় করে তাহার চেয়ে অনেক বেশি। বিদেশে বিভূয়ে অপরিচিত তীর্থপথের একমাত্র সহায় হইয়াও লক্ষণ সে মুখের কাছে রেহাই পায় না। দাক্ষায়ণী কাহাকেও ছাড়িয়া কথা কহিবার মেয়ে নন। বিশেষত এক্ষেত্রে তাহার রাগের যথেষ্ট কারণ বর্তমান। হতচ্ছাড়া মুখ পোড়া বাঁদর, দেশে তোকে ফিরতে হবে না? তখন পায়খানার খ্যাংড়ায় তোর মুখ যদি না ভেঙে দিই, তো আমি মুখুজ্জেদের বউ নই। লক্ষণ উত্তর দেয় না। উত্তর দিবে কি? তাহাকে এই কদিন দেখিতেই পাওয়া যায় নাই। হালের মাচানের উপরে সভয়ে দাক্ষায়ণীর নাগালের বাহিরে সে দিন কাটায়। দাক্ষায়ণীর সামনে আসিবার সাহস তাহার হয় নাই। ছইয়ের ভিতর হইতে দাক্ষায়ণীর কণ্ঠ শোনা যায়, জোচ্চোর পাজি হারামজাদা, আমি যদি ব্রাহ্মণের মেয়ে হই তো তোকে সাগর পর্যন্ত পৌঁছাতে হবে না, তার আগেই তুই ওলা ওঠায় মরবি। লক্ষণ এই অভিশাপে শিহরিয়া ওঠে, কিন্তু প্রতিবাদ করিবার তাহার কিছুই নাই। নৌকার অপর ধারে খোলা পাটার উপর বসিয়া যাহারা কলরব করিতেছে, তাহাদের সম্পর্কেই দাক্ষায়ণীর এই রাগ। লক্ষণেরও এখন মনে হয় পয়সার লোভে এমন কাজটা না করিলেই ভালো হইত, কিন্তু এখন আর উপায় নাই। ছইয়ের ভিতর হইতে আবার কলরব শোনা যায়। বছর আষ্টেকের একটি ছোট্ট ফুটফুটে মেয়ে ছইয়ের অপর প্রান্তে আসিয়া দাঁড়াইয়াছে, তাহাকে লইয়াই গোল। দেখিতে সুশ্রী হইলে কি হইবে? ওইটুকু একরত্তি মেয়ের চাল চলন, কথায় বার্তায় অসহ্য পাকামি দেখিলে গা জ্বলিয়া যায়। ছইয়ের ভিতরকার মেয়েরা এক বাক্যে প্রতিবাদ করিয়া বলে, মানুষের বসার জায়গা নেই, এখান দিয়ে যাবি কিলা? ছোট্ট মেয়েটি তাহার ফুলের মতো কচি মুখটি অপরূপ ভঙ্গিতে বিকৃত করিয়া হাত নাড়িয়া বলে, যাব না কেনলা, তোমাদের কেনা জায়গা তো নয়। অবাক হইয়া গালে হাত দিয়া মেয়েরা বলে, ওমা, কোথায় যাব মা? এক ফোঁটা মেয়ের কথার ঢং দেখেছ? একজন বলে, হবে না, কি রক্তে জন্ম।
মেয়েটা ছোট্ট মুখখানি বাঁকাইয়া বলে, মুখ নাড়তে আর হবে না, ভালোই ভালোই পথ দাও বলছি, নইলে গায়ের উপর দিয়ে যাব। দাক্ষায়ণী এতক্ষণ কথা বলেন নাই। এবার অগ্নিমূর্তি হইয়া চোখ রাঙাইয়া বলেন, তবে রে ইল্লুতে মেয়ে, যত বড় মুখ নয় তত বড় কথা, যা না দেখি গায়ের উপর দিয়ে, গলা টিপে পুঁতে ফেলব না। কিন্তু দাক্ষায়ণীর চোখ রাঙানিতে ভয় পাইবার মেয়ে সে নয়। চোখ ঘুরাইয়া ঠোঁট বাঁকাইয়া বলে, ইস, পুঁতে এমনি সবাই ফেলে। ওদিক হইতে একটি স্ত্রীলোক ডাকিয়া বলে, ওদের সাথে আবার লাগতে গেলি কেনলা বাতাসি? বাতাসি চক্ষের নিমেষে একেবারে কাঁদিয়া ভাসাইয়া দিয়া বলে, দেখো না মা, লক্ষণ দাদার কাছে যেতে চাইলুম, তা মাগি গলা টিপে দিলে। ছইয়ের তলায় স্ত্রীলোকের দল বিস্ময়ে স্তম্ভিত হইয়া যায়। ওমা, কি ঘেন্না, তোর গলা টিপলে কেলা ছুঁড়ি, আবার বলে কি না মাগি। বাতাসি ফুঁপাইতে ফুঁপাইতে অসংকোচে বলে, না, বলবে না, গলা টিপে দিলে চুপ করে থাকবে। হ্যাঁ গা, ওই কচি মেয়ের গলা টিপা কিসের জন্যে? বলিয়া যে স্ত্রীলোকটি উঠিয়া আসে, শীর্ণ অসুস্থ কুৎসিত মুখে, কোটর প্রবিষ্ট দুই চোখে, দেহের সমস্ত ভঙ্গিতে তাহার জীবনের কদর্য ইতিহাস অতি স্পষ্টভাবেই লেখা, দেখিলে চিনিতে বিলম্ব হয় না। কাছে আসিয়া বাতাসিকে কোলের কাছে টানিয়া নিয়া সে বলে, কে কে গলা টিপলে কে শুনি? বাতাসি অম্লান বদনে দাক্ষায়ণীর দিকে দেখাইয়া দিয়া বলে, ওই যে ধুমসি মাগিটা। দাক্ষায়ণীর মুখে পর্যন্ত এই নির্লজ্জ মিথ্যা অভিযোগে খানিকক্ষণ কথা সরে না। তাহার পর নিজেকে অনেক কষ্টে সামলাইয়া লইয়া তিনি কটু কণ্ঠে বলেন, আমি গলা টিপলে আজ যে মোরে স্বর্গে যেতিস ছুঁড়ি, সে ভাগ্যি তোর হবে? ঝগড়াটা ইহার পর আরও কত প্রচণ্ড হইয়া উঠিত বলা যায় না, কিন্তু মাঝিরা ইতিমধ্যে আসিয়া পড়িয়া বাতাসি ও তাহার মাকে একরকম জোর করিয়াই সরাইয়া লইয়া যায়। দূর হইতে পরস্পরের প্রতি বাক্যবান নিক্ষেপ ইহার পর চলিতে থাকে, কিন্তু বিশেষ কিছু কেলেঙ্কারি আর হইতে পারে না। ডায়মন্ড হারবার হইতে নৌকা ছাড়িবার পর এমনিতর গোলযোগ কয়দিন ধরিয়াই চলিতেছে। নৌকা ছাড়িবার পর তাহাদের সঙ্গে বেশ্যার দলকে সহযাত্রী করা হইয়াছে জানিতে পারা অবধি দাক্ষায়ণী নৌকায় আর জলগ্রহণ করেন নাই। এখন আর উপায় নাই, নহিলে তিনি বোধহয় নৌকাও ত্যাগ করিয়া চলিয়া যাইতেন। এই কয়দিনের ভিতর মাত্র 2 বার চরে নৌকা লাগানো হইলে তিনি ভালো করিয়া স্নান করিয়া সামান্য একটু আহার করিয়াছেন। অধিকাংশ সময়ই তাহার নৌকায় নিরম্বু উপবাসে কাটিয়াছে। অন্যান্য ভদ্রযাত্রীরা সকলেই স্ত্রীলোক এবং তাহাদের অধিকাংশই তাহার মতো বিধবা। তাহারা তাহার মতো অতখানি আত্মসংযম কিন্তু করিতে পারে নাই। গঙ্গাজল ও বৃহৎ কাষ্ঠে দোষ নাই ইত্যাদি বলিয়া নিজের মনকে প্রবোধ দিয়াছে, তাহাকেও বুঝাইতে চেষ্টা করিয়াছে, কিন্তু দাক্ষায়ণীর সংকল্প অটল। উপবাস তাহার একরকম গা সওয়া হইয়া গিয়াছে। বিশেষ কিছু কাবু তিনি তাহাতে হইয়াছেন এমন মনে হয় না। কষ্ট যেটুকু হইয়াছে শ্বেত লক্ষণকে গাল পাড়িয়া তিনি সেটুকু একরকম লাঘব করিয়া লইয়াছেন। আজ কিন্তু এতদিন বাদে তাহাকে যেন ক্লান্ত দেখায়। ছোট্ট ওই 1 ফোঁটা মেয়ের হাতে অপমানটা তাহার বেশি বাজিয়াছে মনে হয়। আর সকলে উত্তেজিত হইয়া ওই কচি মেয়ের শয়তানি বুদ্ধি, তাহার কলঙ্কিত ভবিষ্যৎ ইত্যাদি অনেক কথা লইয়াই আলোচনা করে। আঁতুরের গন্ধ গা থেকে যায়নি, মেয়েটার কথা শুনলে গা। কচি দাঁতে এত বিষ, হ্যাঁ, বড় হলে ও কত সংসারে আগুন দেবে মা, কে জানে। ওই একরত্তি আমাদের নাতনির বয়সী মেয়ে, দিনকে একেবারে রাত করে দিলে গা। কে জানে মা, মা গঙ্গার কি মহিমে, নইলে এত পাপ ও তিনি শোন। কিন্তু দাক্ষায়ণী এ সমস্ত আলোচনায় যোগ দেন নাই। এমনকি শ্বেত লক্ষণকে গাল দিতেও আজ তিনি ভুলিয়া যান।
2 দিন পরের কথা। শতমুখী পিছনে ফেলিয়া নৌকা ধবলাটের কাছে আসিয়া নোঙর করিয়াছে। কুয়াশাচ্ছন্ন তিমির লিপ্ত রাত্রে তীর তটে কিছুই দেখা যায় না, শুধু নৌকার গায়ে গাঙের স্রোতের মৃদু আঘাতের শব্দ শোনা যায়। আকাশ ও জল অন্ধকারে একাকার হইয়া গিয়াছে, তাহারই মাঝে শুধু দূরে দূরে সাগরমুখী চলমান কয়েকটি নৌকার ক্ষীণ আলো দেখিয়া গাঙের সীমা নির্ণয় করা চলে। সংকীর্ণ জায়গায় আর সকলের মতো আড়ষ্ট হইয়া ঘুমাইতে দাক্ষায়ণী পারেন না। একাকী জাগিয়া তিনি ছইয়ের ছিদ্র পথে গাঙের কালো জলের দিকে চাহিয়াছিলেন। হঠাৎ তাহার মনে হইল জলের শব্দ যেন ক্রমশ প্রবল হইয়া উঠিতেছে। সন্ধ্যায় নোঙর ফেলিবার সময় মাঝিদের কথাবার্তা তাহার কিছু কানে গিয়াছিল। তাহাদের কথাতেই শুনিয়াছিলেন এখানকার জোয়ার বড় প্রবল, তখন নৌকা না সামলাইলে বিপদের সম্ভাবনা। সহসা তিনি ভীত হইয়া উঠিলেন, এই জোয়ার নয় তো? কিন্তু মাঝিরা সবাই তো ঘুমাইতেছে, যদি কোনো বিপদ ঘটে। জলের শব্দ ক্রমশ আরও বাড়িয়া উঠিতেছিল। মাঝিদের ডাকা উচিত হইবে কিনা ভাবিতেছেন, এমন সময় ভীষণ শব্দ করিয়া ছোট নৌকাটি উন্মত্তভাবে দুলিয়া উঠিল। জোয়ারের টানে বেহাল হইয়া প্রকাণ্ড এক মহাজনী ভর ছোট নৌকাটির উপরে আসিয়া পড়িয়াছে। পলকের মধ্যে ভীত সদ্য সুপ্তথিত মাঝি ও যাত্রীদের চিৎকারে নৌকার তক্তাগুলির প্রচণ্ড বিদারণ শব্দে অন্ধকার নদীবক্ষ মুখর হইয়া উঠিল। কোথা দিয়া সেই নিদারুণ মুহূর্তে কি যে হইয়া গেল, দাক্ষায়ণী কিছুক্ষণের জন্য এক প্রকার জ্ঞান হারাইয়া কিছুই বুঝিতে পারিলেন না। খানিক বাদে জ্ঞান ফিরিয়া আসিলে দেখিলেন নদীর হিম শীতল জলে তিনি কেমন করিয়া ভাসিতেছেন। সামনে অস্পষ্টভাবে দেখিতে পাওয়া যাইতেছিল দৈত্যের মতো বৃহদাকার ভরের কালো ছায়ামূর্তির সঙ্গে তাহাদের নিষ্পেষিত নৌকাটি যেন জড়াইয়া গিয়াছে। হাল ভাঙিয়া পানি তরাস চৌচির হইয়া সে নৌকা ডুবিতেছিল। ছেলেবেলা সাঁতারের অভ্যাস ছিল। দাক্ষায়ণী দেখিলেন এখনো ভাসিয়া থাকিতে তাহার কষ্ট হইতেছে না। ভরের মাঝি মাল্লারা এই বিপদে ছুটাছুটি করিয়া হল্লা করিতেছিল। চিৎকার করিয়া একবার তাহাদের ডাকিলেন, কিন্তু কেহ শুনিতে পাইল বলিয়া মনে হয় না। প্রৌঢ় বয়সে এই হিম শীতল জলে বেশিক্ষণ ভাসিয়া থাকিতে পারিবেন এমন আশা দাক্ষায়ণীর ছিল না। শুধু তাই নয়, সুন্দরবনের গাঙের কুমিরের কথাও তিনি জানিতেন। ভাসিয়া থাকিলেও কতক্ষণ আর রেহাই পাইবেন। এমন সময় দৈব খানিকটা কৃপা করিল। ভাঙা নৌকার হালটা সামনে দিয়া ভাসিয়া যাইতেছিল। অন্ধকারে প্রথমটা তাহার কালো মূর্তি দেখিয়া দাক্ষায়ণী ভয়ে চিৎকার করিয়া উঠিলেন, কিন্তু পর মুহূর্তে বুঝিতে পারিলেন সেটা কাঠ। সবলই সেটিকে আঁকড়াইয়া ধরিলেন। কিন্তু এটা কি? পুঁটুলির মতো কি একটা জিনিস হাতে ঠেকিতেই তিনি শিহরিয়া উঠিলেন। পুঁটুলি হইতে অস্ফুট একটা ভীত শব্দ যেন বাহির হইল। মুখটা একটু কাছে লইয়া গিয়া ভালো করিয়া নজর করিয়া চাহিতেই সব পরিষ্কার হইয়া গেল। ভীত কাতর দুটি চক্ষু মেলিয়া বেশ্যাদের সেই মেয়েটা প্রাণপণে হালের একদিক আঁকড়াইয়া ধরিয়া আছে। এই নিদারুণ মুহূর্তেও তাহাকে স্পর্শ করিয়া ঘৃণায় দাক্ষায়ণীর শরীর কণ্টকিত হইয়া উঠিল। ভরের উপরকার মাঝিরা তখন কয়েকটা মশাল জ্বালিয়া বোধহয় নিমজ্জমান যাত্রীদের অনুসন্ধান করিতেছে। তাহার অস্পষ্ট আলোয় সেই অসহায় মেয়েটার মুখ দেখিয়াও বিন্দুমাত্র অনুকম্পা তাহার হইল না। বিষাক্ত সরীসৃপ শিশুর মতো এ একদিন বড় হইয়া সংসারকে পাপের বিষে জর্জর করিয়া তুলিবে, এমনি একটা অস্পষ্ট চিন্তায় তাহার মন বিজাতীয় ক্রোধে জ্বলিয়া উঠিল। তাহার অসহায় কান্না
দুর্বল দুটি হাতে প্রাণপণে হালটিকে জড়াইয়া থাকিবার চেষ্টা, এ সমস্ত কিছু গ্রাহ্য না করিয়া সবলে তিনি তাহাকে জলে ঠেলিয়া দিলেন। মেয়েটা মা গো বলিয়া আর্তনাদ করিয়া উঠিল। খানিকটা ডুবিয়া জল খাইয়া নাকাল হইয়া ক্ষীণ বাহু দুটি তুলিয়া তাহার হাতটা ধরিবার একবার নিষ্ফল চেষ্টা করিল, তাহার পর আবার ডুবিল। মশালের আলোয় ঈষৎ রক্তাভ নদীর কালো জল তাহার শেষ চিৎকারের মাঝখানে যেন সহসা নিস্তব্ধতার জবনিকা টানিয়া দিয়াছে। কিন্তু মেয়েটার সেই শেষ অর্ধস্ফুট চিৎকারে মনে কি যেন সব ওলটপালট হইয়া গেল। ডুবিবার আগে তাহার সে ভীত সকাতর মুখের মিনতি ভুলিবার নয়। কলঙ্কিত একটা বেশ্যার মেয়ে, শিরায় শিরায় তার পাপের পঙ্কিল রক্ত। বাঁচিয়া সে শুধু সংসারের পাপের ভারই বাড়াইত না, নিজেরও তাহার দুর্গতির সীমা থাকিত না। এসব ভাবিয়া আর তাহার মন প্রবোধ মানিতে চাহিল না। তখনও যেন অস্পষ্টভাবে তাহার কাপড়ের একাংশ জলের উপরে ভাসিতে দেখা যাইতেছিল। এখনো হয়তো তোলা যায়, কিন্তু অবশ দেহ মনে এই অপেক্ষাকৃত নিরাপদ আশ্রয় ত্যাগ করিয়া যাওয়াও যে সহজ নহে। দারুণ দ্বিধাদ্বন্দ্বের দোলায় দাক্ষায়ণী উন্মত্তের মতো হইয়া উঠিলেন। হঠাৎ অনতি দূরে মেয়েটার মাথাটা ভাসিয়া উঠিল। দাক্ষায়ণী ঝাঁপ দিয়া পড়িলেন, কিন্তু জলের ভিতর হাতড়াইয়া কিছু খুঁজিয়া পাইলেন না। এই কয়দিনের উপবাসে দুর্বল বাতগ্রস্ত অঙ্গ প্রত্যঙ্গ এতক্ষণে শীতল জলে থাকার দরুন ক্রমশ অবশ হইয়া আসিতেছে বুঝিতে পারিতেছিলেন। তবু আরেকবার শেষ চেষ্টা করিয়া তিনি চারিদিকে খুঁজিয়া দেখিলেন। হাতের মুঠায় কি যেন একটা ধরিয়াছেন মনে হইল, কিন্তু তখন তাহার সমস্ত শক্তি নিঃশেষ হইয়া গিয়াছে। নাগালের অত্যন্ত কাছে কালো হালের কাঠটা তখনও ভাসিতেছিল। দাক্ষায়ণী হাত বাড়াইয়া সেইটা ধরিবার চেষ্টা করিলেন। হাত তাহার উঠিল না। মুঠায় যাহা ধরিয়াছিলেন সেইটাই তাহার আড়ষ্ট হাতে জড়াইয়া রহিল। কিন্তু অপঘাতে মৃত্যু দাক্ষায়ণীর কপালে নাই। জ্ঞান হইবার সঙ্গে সঙ্গে তিনি শুনিতে পান নিকটে কাহারা বলিতেছে, তাইতেই না বলে মায়ের প্রাণ। দুর্বল দেহে অবসন্ন মনে কথাটার কোনো তাৎপর্য তিনি বুঝিতে পারিলেন না। বুঝিবার উৎসাহ তাহার ছিল না। সারা দেহে অসীম ক্লান্তি অনুভব করিয়া দাক্ষায়ণী আবার ঝিমাইয়া পড়িলেন। কিন্তু সকালবেলা তিনি প্রায় সম্পূর্ণ সুস্থ হইয়া ওঠেন। সামান্য যেটুকু দুর্বলতা থাকে তাহা এমন কিছু মারাত্মক নয়। তিনি যেখানে শুইয়া আছেন সেটা যে কোনো নৌকারই একটা ঘর তাহা বুঝিতে তাহার বিলম্ব হয় না। ডান পাশের খুপড়ি জানলা দিয়া দিগন্ত প্রসারিত জলরাশির উপর প্রভাত সূর্যের আরক্ত জাগরণ প্রথমেই চোখে পড়ে। নৌকারে ঘর তাহার অপরিচিত। জলে ডুবিয়া মরিতে মরিতে কোনো রকমে তিনি উদ্ধার পাইয়াছেন, এইটুকুই শুধু বুঝিতে পারেন। কেমন করিয়া এই অপরিচিত নৌকায় স্থান পাইয়াছেন, কে তাহাকে উদ্ধার করিয়াছে, কিছুই তাহার স্মরণ হয় না। অপরিচিত এক বৃদ্ধ মাঝি আসিয়া একগাল হাসিয়া বলে, মা গঙ্গার খুব কৃপা বলতে হবে মা ঠাকুরুন, নিতে নিতে ফিরিয়ে দিয়েছেন, আর একটু দেরি হলে দুজনের কাউকে তুলতে পারা যেতনি। দেখিতে দেখিতে আরও কয়েকজন মাঝি মাল্লা দরজার কাছে আসিয়া ভিড় করিয়া দাঁড়ায়। একজন বলে, মেয়েটা যা জল খেয়েছিল বাঁচবে বলে আর আশা ছিল নি,
মা ঠাকুরনের খুব পুণ্যি ছিল ভাই। বৃদ্ধ মাঝি বলে, যা জম্পেশ করে তেনার কাপড়টা ধরেছিলেন মা ঠাকুরুন, আমি তো পেরথমে ছাড়াতেই নাড়লুম। আরেকজন বলে, তা জম্পেশ করে ধরবেনি, মায়ের প্রাণ তো বটে। কে একজন ইতিমধ্যে মেয়েটাকে কোলে করিয়া তুলিয়া আনিয়া একেবারে দাক্ষায়ণীর কোলের কাছে বসাইয়া দিয়া বলে, নেন মা ঠাকুরুন, মেয়েটা আপনার একদম চাঙ্গা করে দিয়েছি। দাক্ষায়ণী এতক্ষণ নির্বাক হইয়া ইহাদের কথাবার্তা শুনিতেছিলেন। এইবার কিন্তু বিস্ময়ের তাহার সীমা থাকে না। বেশ্যাদের সেই মেয়েটাকেই তাহার কন্যা ভাবিয়া ইহারা তাহার কোলের কাছে বসাইয়া দিয়াছে। মেয়েটা সভয়ে মাথা নিচু করিয়া বসিয়া থাকে। দাক্ষায়ণী শশব্যস্তে উঠিয়া বসিয়া মাঝিদের এই ভ্রান্ত ধারণা দূর করিবার জন্য বলেন, ও তো আমার মেয়ে নয়। মাঝিরা সবাই হাসিয়া ওঠে। বুড়া মাঝিরা হাসিয়া বলে, ঠিক বলেছেন মা ঠাকুরুন, ওটা কুড়নি মেয়ে, গঙ্গার জলে ওটাকে আমরা কুড়িয়ে পেয়েছি। কি বলিস খুকি? খুকি মাথা নোয়াইয়া একেবারে বিছানার সঙ্গে যেন মিশাইয়া যাইতে চায়। দাক্ষায়ণী মাঝিদের কথার ধরনে সহসা ভীত হইয়া ওঠেন। তাড়াতাড়ি উদ্বিগ্ন কণ্ঠে বলেন, ও যে সত্যিই আমার মেয়ে নয়। কিন্তু কে সে কথা শুনিতেছে? তাহার মুখের ভাবই বা কে লক্ষ্য করে? বাতাসি তখনও বিছানায় মুখ গুঁজিয়া ফুঁপাইয়া কাঁদিতে শুরু করিয়াছে। বুড়া মাঝি তাহাকে হাত ধরিয়া তুলিয়া লইয়া বলে, আরে এটা কি পাগলি মেয়ে, তামাশা বোঝে না, তুইও বল না কেন, তুমি আমার মা নও। দাক্ষায়ণী বিহ্বলভাবে সকলের মুখের দিকে তাকান। ইহাদের এই অদ্ভুত ধারণা কোথা হইতে জন্মিল? কেমন করিয়াই বা এ ধারণা তিনি দূর করিবেন? কিছুই ভাবিয়া ঠিক করিতে পারেন না। বাতাসি কাঁদিতে কাঁদিতে বৃদ্ধ মাঝির হাত ধরিয়া বাহির হইয়া যায়। দাক্ষায়ণী ক্লান্ত মনে আগাগোড়া সমস্ত ব্যাপারটা ভালো করিয়া বুঝিবার চেষ্টায় চোখ বুজিয়া শুইয়া পড়েন। ধবলাট বেশি দূরে নয়। দুপুর নাগাদ মহাজনী ভর হইতে মাঝিরা সেখানে তাহাদের নামাইয়া দেয়। ইহার পর তাহাদের অন্যদিকে যাইতে হইবে, সুতরাং আর বেশি তাহারা তাহাদের লইয়া যাইতে পারিবে না। বৃদ্ধ মাঝি অত্যন্ত বিনীতভাবে বিদায় লইয়া বলে, হুকুম নেই মা ঠাকুরুন, নইলে আপনাদের গঙ্গাসাগর অবধি পৌঁছে দিতুম। তবে ধবলাট হয়ে হামেশা গঙ্গাসাগরে নৌকা যায় মা, তার একটাতে চেপে বসবেন। দাক্ষায়ণী অত্যন্ত বিমূঢ়ভাবে ভরের উপর হইতে নদীর পাড়ে ফেলা তক্তার উপর দিয়া নামিয়া যান। বৃদ্ধ মাঝি ডাকিয়া বলে, মেয়েটার হাতটা ধরে নেন গো মা ঠাকুরুন, বড় পেছল। যন্ত্রচালিতের মতো দাক্ষায়ণী বাতাসির হাতটা ধরিয়া তীরে ওঠেন। এই কয়েক ঘন্টা সময়ের মধ্যে তাহার মনের ভিতর দিয়া যে ঝড় গিয়াছে, তাহাতে বিমূঢ় হওয়াও আশ্চর্য নয়। মাঝিদের কাছেই খবর পাইয়াছেন, তাহাদের নৌকার দু একজন মাল্লা ছাড়া আর কেহই বোধহয় রক্ষা পায় নাই। তাহার একই গ্রাম হইতে যেসব সঙ্গী সাথী আসিয়াছিল, তাহারা সবাই নৌকার মাঝে বন্দী হইয়া অতি শোচনীয়ভাবে ডুবিয়া মরিয়াছে। অনেক চেষ্টা করিয়াও তাহাদের দুজনকে ছাড়া আর কাহাকেও তাহারা রক্ষা করিতে পারে নাই। তাহাদের দুজনের যে মা ও মেয়ের সম্বন্ধ, এই ভুল তাহাদের আরও কয়েকবার চেষ্টা করিয়াও ভাঙা সম্ভব হয় নাই। তাহারা তাহাকে ভাঙা হালের উপর হইতে মেয়েকে তুলিবার জন্য জলে ঝাঁপাইয়া পড়িতে দেখিয়াছে, এবং সন্তানের জন্য ছাড়া মানুষ এমন কাজ করিতে পারে এ কথা তাহারা বিশ্বাস করে কেমন করিয়া? বৃদ্ধ মাঝি হাসিয়া বলিয়াছে, নারীর টান বড় টান মা ঠাকুরুন, ও কি আর লুকোবার জো আছে?
মহাজনী ভরের মাঝিরা পাটা তুলিয়া ধীরে ধীরে আবার নৌকা ছাড়িয়া দেয়। সে নৌকা দূরে অদৃশ্য হওয়ার পরেও অনেকক্ষণ পর্যন্ত দাক্ষায়ণী বিমনা হইয়া বাতাসির হাত ধরিয়া তীরে দাঁড়াইয়া থাকেন। তারপর সহসা সচেতন হইয়া সজোরে মেয়েটার হাত তিনি দূরে ছুঁড়িয়া দেন। তাহার গঙ্গাসাগর যাত্রার পথের সমস্ত দুর্ঘটনার দরুন ক্ষোভ ও রাগ এই মেয়েটার উপর গিয়া পড়ে। তাহার মুখের দিকে চাহিয়া পর্যন্ত তিনি দেখিতে পারেন না। বাতাসীকে সম্পূর্ণভাবে অবহেলা করিয়া নিজের দুশ্চিন্তায় তন্ময় হইয়াই তিনি আগাইয়া চলিতে থাকেন। দুশ্চিন্তা তাহার বড় কম নয়। কোমরের থলেতে বাঁধা পাথের টাকা তাহার জলে ডুবিয়াও খোয়া যায় নাই সত্য, কিন্তু হাজার শক্ত হইলেও অপরিচিত স্থানে একা মেয়ে মানুষ হইয়া গঙ্গাসাগর দূরের কথা দেশে ফিরিবার ব্যবস্থাই বা কেমন করিয়া করিবেন তাহা ভাবিয়া দাক্ষায়ণী আর কুল পান না। সামনে কতকগুলি বড় বড় আটচালার চারিপাশে অনেকগুলি লোক জড়ো হইয়াছে দেখিতে পাওয়া যায়। তাহাদেরই অনুনয় বিনয় করিয়া একটা কিছু ব্যবস্থা করিতে হইবে ভাবিয়া দাক্ষায়ণী চলিতে থাকেন। হঠাৎ করিয়া একটা শব্দ শুনিয়া তাহাকে দাঁড়াইয়া পড়িতে হয়। মেয়েটা এতক্ষণ বুঝি তাহার পিছু পিছুই আসিতেছিল। মাঝে একটা মাটির ঢিপিতে হোঁচট খাইয়া পড়িয়া গিয়াছে। অত্যন্ত কটু কণ্ঠে তাহাকে ভর্ৎসনা করিতে গিয়া দাক্ষায়ণী সহসা চুপ করিয়া যান। পড়িবার সঙ্গে সঙ্গে একটা খোলাম কুচিতে লাগিয়া মেয়েটার পা কাটিয়া একেবারে ঝুঁকিয়া রক্ত বাহির হইতেছে। ইহার পর তাহাকে ধরিয়া তুলিতেই হয়। মেয়েটা অশ্রুসিক্ত ভীত মুখটা নিচু করিয়া অতি কষ্টে উঠিয়া দাঁড়ায়। মাত্র 2 দিন আগে সে ডুবিয়া মরিতে মরিতে রক্ষা পাইয়াছে। ছোট মেয়ে, শরীর তাহার এখনো অত্যন্ত দুর্বল। হাত ধরিয়া তুলিয়া দাক্ষায়ণী দেখিতে পান পা দুটি তাহার ঠক ঠক করিয়া কাঁপিতেছে। উদ্বিগ্নভাবে জিজ্ঞাসা করেন, হাঁটতে পারবে না? যত দোষই থাক, মেয়েটি নির্বোধ নয়। এই অল্প সময়ের মধ্যে তাহার একান্ত নিঃসহায় অবস্থাটা তাহার সামান্য বুদ্ধিতে যতখানি সম্ভব সে ভালো করিয়াই বুঝিয়াছে। ভদ্রঘরের স্ত্রীলোকদের সহিত তাহার পরিচিত মেয়েদের তফাৎ যে কতখানি তাহাও সে কিছু কিছু জানে। 2 দিন আগে যাহাকে সে অপমান করিয়াছে, আজ তাহারই অনুকম্পা তাহার একমাত্র সম্বল। এইটুকু যত অস্পষ্টভাবেই হোক বুঝিয়া সে তাহাকে বিব্রত করিতে ভয় পায়। ধরা গলায় মাথা নিচু করিয়া সে জানায় যে হাঁটিতে পারিবে, কিন্তু খোঁড়াইয়া 2 পা যাইতে না যাইতেই দুর্বলতায় মাথা ঘুরিয়া টলিয়া পড়ে। দাক্ষায়ণী তাড়াতাড়ি তাহাকে ধরিয়া ফেলেন। এইবার তাকে কোলে করিয়া লইয়া যাওয়া ছাড়া আর উপায় নাই। কিন্তু দাক্ষায়ণীর চিরজীবনের সংস্কারে এই অসুচি মেয়েটিকে অমন করিয়া বহিয়া লইয়া যাইতে অত্যন্ত বাধে। মেয়েটার পা কাটিয়া রক্ত পড়িতে দেখিয়া যেটুকু মায়া তাহার হইয়াছিল, তাহাকে কোলে করিয়া লইয়া যাইতে হওয়ার সম্ভাবনায় সেটুকু একেবারে উবিয়া গিয়া শুধু বিতৃষ্ণাতেই তাহার মন তিক্ত হইয়া ওঠে। মনে হয় মেয়েটা ছেনালি করিয়া অজ্ঞান হইবার ভান যে করে নাই তাই বা কে বলিতে পারে। অত্যন্ত রূঢ়ভাবে তাহাকে নাড়া দিয়া তিনি সচেতন করিবার চেষ্টা করেন, কিন্তু বাতাসির সত্যি তখন জ্ঞান নাই। সে তাহার গায়ে লতাইয়া পড়ে। অগত্যা দাক্ষায়ণীকে কোলে লইতেই হয় এবং প্রত্যেক পদবিক্ষেপে জীবনের কোন অজ্ঞাত অপরাধে এই শাস্তি তাহাকে ভোগ করিতে হইতেছে তাহাই বোধ হয়
বিধাতার কাছে তিনি প্রশ্ন করেন। দূর হইতে তাহাদের বিপদ দেখিয়া দু একটা লোক আপনা হইতেই আগাইয়া আসে। দাক্ষায়ণী সংক্ষেপে তাহাদের কাছে নৌকাডুবির কথা জানাইয়া সহায়তা প্রার্থনা করেন। বাতাসি সম্বন্ধে কোনো উচ্চবাচ্যই করেন না। করা যে নিষ্ফল এইটুকু তিনি এতক্ষণে বুঝিয়া লইয়াছেন। হাতে হাতে তার প্রমাণও পাওয়া যায়। মেয়েটাকে তাহার কোল হইতে তুলিয়া লইয়া একজন বলে, তবু ভালো, ভগবানের দয়া বলতে হবে বাপু, মা মেয়ের একজনকে রেখে আরেকজনকে নেননি। কি সর্বনাশী তাহলে যে হতো। সেই রাত্রের মতো গঞ্জের এক ব্যাপারীর ঘরে তাহাদের আশ্রয় মিলিল। ঠিক হইল পরদিন সাগরগামী কোনো নৌকায় তাহাদের তুলিয়া দেওয়া হইবে।